কি হলো মশাই, ভদ্রলোক তো এখনো এলেন না? ফেলুদাকে প্রশ্ন করলেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি। তাই তো দেখছি। সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল ফেলুদা। গতকাল রাতে অনিশ হালদার নামের এক ব্যক্তি ফেলুদাকে ফোন করে আজকে সকাল 10টার অ্যাপয়েন্টমেন্ট নেন, কিন্তু এখনও প্রায় 11টা বাজতে চলল, তার কোনো খোঁজ নেই। আর তাছাড়া উনি কি দরকারে আসছেন সেটাও বলেননি। যা বলার সামনাসামনি বলবেন বলেছেন। ফেলুদার কথা মতো আমি জটায়ুকে আগে থেকেই চলে আসতে বলেছিলাম। ভদ্রলোক আজ আরও 10 মিনিট আগে চলে এসেছেন। তিনি বলেন, মশাই, এই কেসের প্রথম থেকে না থাকলে এই পরে ব্যাপারগুলো কেমন গড়িয়ে যায়, তাই তাকে আগে থেকে না জানিয়ে উপায় নেই। আর তাছাড়া ফেলুদা আজকাল লালমোহন বাবু ছাড়া কোনো কাজ করে না। বুঝতে পারি ফেলুদার লালমোহন বাবুর ওপর একটা টান কাজ করে। লালমোহন বাবু সিঙ্গারায় কামড় দিয়ে কিছু বলতে যাবেন, এমন সময় ডোরবেলটা বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতে যাকে দেখলাম তাকে দেখতে আর 5টা বাঙালির থেকে বিশেষ কিছু আলাদা নয়। চুল ব্যাক ব্রাশ, চোখে কালো ফ্রেমের চশমা, পরনে সাদা জামা ও সাদা প্যান্ট। বুঝতে অসুবিধা হলো না, ইনিই হলেন অনিশ হালদার। ফেলুদা তাকে নমস্কার জানিয়ে সোফায় বসতে বলল। ভদ্রলোক লালমোহন বাবুর পাশে গিয়ে বসলেন। আমি ফেলুদার পাশে চেয়ার টেনে নিয়ে বসলাম। ফেলুদা আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিল। আসলে জ্যামের কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য প্রথমেই আমি এই ক্ষমা প্রার্থী মিস্টার মিত্তির। অনিশবাবু করজোরে বললেন। তার মুখে একটা মলিন হাসি। বেশ ভালো লাগে এ ধরনের হাসি দেখলে। না না, ঠিক আছে। তা আপনার পরিচয়টা যদি পাওয়া যেত। ফেলুদা বলল। ওই দেখেছেন, নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমি হলাম অনিশ হালদার, পেশায় ডাক্তার। ওই বর্ধমানে করকোনা নামে একটা ছোট্ট গণ্ড গ্রামে আমি আমার ওই পেশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। গরিব মানুষদের সেবা দিই, আর তাতে যা পারিশ্রমিক পাই তাতে আমার এই ভালোভাবে চলে যায় মিস্টার মিত্তির। গরিব চাষি মানুষগুলোর ভালোবাসা নিয়ে বেশ ভালোই দিন কাটছে। অনিশবাবু বললেন। তাহলে মশাই এই গোয়েন্দা কি দরকার হলো কেন? লালমোহন বাবু অবাকভাবেই প্রশ্ন করলেন। ভদ্রলোক ফেলুদার দিকে চেয়ে বললেন, আসলে আমাদের এই করকোনা গ্রামটা হলো পাড়া স্টেশন থেকে প্রায় আধ ঘন্টার রাস্তা। গ্রামের মেঠো পথ আর চাষের জমি, মানে এক ধরনের মনোরম দৃশ্য দেখতে পাবেন। সবই ঠিক ছিল, কিন্তু এই গণ্ড গ্রামে হঠাৎ একটু এই ভূতের উপদ্রব শুরু হয় মিস্টার মিত্তির। আমাদের সাধারণ জীবনে এক বিভীষিকা নেমে এলো। কিন্তু অনিশবাবু, আমি তো ভূত তাড়াতে পারি না। কিন্তু ভূত ছাড়াতে তো পারেন। ভদ্রলোক ফেলুদার প্রতি বিশ্বাসটা কথার মধ্যে দিয়ে প্রকাশ পেল। মানে আপনি কি কাউকে সন্দেহ করছেন নাকি? হ্যাঁ মিস্টার মিত্তির, আসলে আমি বিজ্ঞানের ছাত্র, আর তাছাড়া আমি ওখানে এতকাল আছি, কোনো সমস্যাই তো হয়নি। আচ্ছা, আপনার সন্দেহটা হয় কিভাবে? প্রশ্ন করল ফেলুদা। আচ্ছা বেশ, আপনাকে গুছিয়ে তাহলে বলা যাক। বেশ কিছুদিন আগে এই গ্রামের, যেখানে আমরা থাকি, আসলে সেই গ্রামের অনেকগুলো নতুন পরিচিত ছেলেদের মুখ দেখতে পাওয়া যায়। আমরা এসব কিছু মনে করিনি, কিন্তু এই ভূতের উপদ্রবের মাত্রা বেড়ে যাওয়ার পর থেকেই আমার মনে হতে থাকে এর পেছনে কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে। তাই আপনার খোঁজ নিয়ে এখানে চলে আসা। এখন আমাকে নিরাশ করবেন না মিস্টার মিত্তির।
দেখুন, আমি তো এ ধরনের ভূতের কেস নিই না। আর আর না করবেন না মিস্টার মিত্তির। গোটা গ্রামের ভবিষ্যৎ এখন ওই আপনার হাতে। আর তাছাড়া গ্রামের মনোরম পরিবেশও কিছুদিন কাটাতে পারবেন, এবং আমি আপনাকে উপযুক্ত পারিশ্রমিকও দেব। অনীশবাবু বললেন, ভাই আর না করবেন না, অনেকদিন তো গ্রামের মনোরম পরিবেশে যাওয়া হয়নি। তা চলুন না, একটু চেঞ্জে ঘুরে আসা যাক। লালমোহন বাবু উৎসুকভাবে ফেলুদাকে বলে উঠলেন, আচ্ছা, লালমোহনবাবু যখন বলছেন তাহলে ঠিক আমরা যাব। ও সরি, আমরা তিনজন গেলে অসুবিধা হবে না তো? ফেলুদা প্রশ্ন করলেন অনীশবাবুকে। একদমই না, আমি একা মানুষ মিস্টার মিত্তির, আপনারা এলে আমার ভালোই লাগবে। আর লালমোহন বাবুর মতন স্বনামধন্য লেখক যদি আমাদের গ্রামে পা রাখেন, তাহলে সেটা আমাদের কাছে বড়ই গর্বের ব্যাপার। তা আপনারা কবে যাবেন বলুন? কাল বাদ পরশু আমরা যাব। ফেলুদা বলল, বেশ, তাহলে আমি পরশু সকালে গাড়ি পাঠিয়ে দেবো, ঘন্টা চারেকের রাস্তা। না না, একদমই না, আমরা আমাদের গাড়িতেই যাব। লালমোহন বাবু হঠাৎ বলে উঠলেন, বেশ, তবে ওই কথাই রইল। আর এই আপনার অ্যাডভান্স মিত্রের। এই বলে অনীশবাবু পকেট থেকে একটা সাদা খাম বার করে ফেলুদার হাতে দিল। তাহলে আসি, নমস্কার। নমস্কার। ফেলুদা বলল। ভদ্রলোক চলে যেতেই লালমোহনবাবু বললেন, মানিক মশাই, এই করকোনার কেলেঙ্কারি ব্যাপারটা জমে যাবে, কি বলুন? বাবা, আপনি তো দেখছি একদম জটায়ু মার্কা নাম দিয়ে দিলেন। কিন্তু তার আগে এটা ধরুন। এই বলে ফেলুদা খাম থেকে কিছু অর্থ বার করে জটায়ুকে দিতে গেল। এই তো মশাই, আমাকে পর করে দিলেন তো, ভুলে যাচ্ছেন, আমার গাড়ি মানে আপনার গাড়ি। আর তাছাড়া আর ওখানে যাবার জন্য এই আমি তো আপনাকে জোর করি। বেশ, তাহলে পরশু সকাল 9টায় আমরা রওনা দেব। তোপসে সব গোছগাছ করে নিই। লালমোহন বাবু ঠিক 9টা বাজতে 10 মিনিট আগেই চলে এসেছেন, আর আমরা ঠিক 9টায় যাত্রা শুরু করলাম। গতকাল আর লালমোহন বাবু আমাদের বাড়িতে আসেননি, ভদ্রলোক গোছগাছে ব্যস্ত ছিলেন। আমাদের গাড়ি এসে প্রথমে থামলো হলো শক্তিগড়ে। সেখানে ল্যাংচা মহলের ল্যাংচা খেয়ে লালমোহন বাবু একেবারে গদগদ। বললেন, বুঝলেন মশাই, যেমন বেনারসের পান, তেমনই এই শক্তিগড়ের ল্যাংচা, না খেলে টোটাল মিস। তবে ফেলুদা চা আর চার মিলানেই খুশি। লালমোহন বাবু আরও গোটা 10 ল্যাংচা সঙ্গে নিয়ে নিয়েছেন। আমরা যখন করকোনা গ্রামে পৌঁছালাম তখন ঘড়িতে 1:30। আমাদের দেখেই অনীশবাবু বাইরে বেরিয়ে এলেন। মাটির দোতলা বাড়ি, কাঁচামাটি রাস্তার ধারেই বাড়ি। একটা কথা মানতেই হবে, এই গ্রামের পরিবেশটা কিন্তু মনোরম এবং দারুণ। লালমোহনবাবুর গাড়ি ফেলুদা নিজেই চালিয়েছে, তাই সে গাড়ি ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে আমাদের কাছে এলো। নমস্কার অনীশবাবু। ফেলুদা বলে উঠল, আরে নমস্কার নমস্কার, আসুন আসুন, ভেতরে আসুন। এই বলে অনীশবাবু আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকেও ঠিক ততটাই সুন্দর। বাড়িটার মাঝখানে উঠোন, আর তার চারপাশে ধানের মোড়াই। সত্যি বলতে কি, এত সুন্দর পরিবেশ আমাদের মতন এই শহরের লোকেদের কাছে ওই চাঁদ পাওয়ার মতন। লালমোহনবাবু বললেন। ভদ্রলোক আমাদের দোতলায় একটি ঘরে নিয়ে গেলেন। মিস্টার মিত্তির, এটা আপনাদের ঘর, আশা করি তেমন কিছু অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের ওই হরনাথকে বলবেন, ওসব ব্যবস্থা করে দেবে। ভদ্রলোক একজন মধ্যবয়স্ক লোকের দিকে দেখিয়ে দিলেন। এই রান্নাটা কি এই হরনাথই করবে মশাই? হ্যাঁ, তবে ও রান্নার হাত খুব ভালো। আপনারা বরঞ্চ একটু ফ্রেশ হয়ে নিন, তারপর কথা হবে। এই বলে অনীশবাবু নিচে নেমে গেলেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা 4জন বাড়ি সংলগ্ন পুকুর ঘাটে বসলাম।
একদিকের বাঁধানো ঘাটে আমরা তিনজন, আর উল্টো দিকে অনিশবাবু। আপনাদের গ্রামের পরিবেশটা কিন্তু সত্যি ভালো, আর তাছাড়া এত প্রত্যন্ত গ্রামে এর আগে আমরা কখনো আসিনি। বলল ফেলুদা। তবে এই ভূতের উপদ্রবের পর থেকে সবকিছু পাল্টে গেছে মিস্টার মিত্তির, আক্ষেপের সুরে বললেন অনিশবাবু। তা মশাই, এই ব্যাপারটা একটু যদি খুলে বললে ভালো হয় নাকি? লালমোহনবাবু উৎসুক দৃষ্টি নিয়ে বললেন। আচ্ছা, এই ভূতের ব্যাপারটা মানে এই কাণ্ডটা ঘটছে কোথায়? ফেলুদা বলল। অনিশবাবু আনমনা হয়ে বলতে শুরু করলেন। আমাদের এখানে একটা কালীবাড়ি আছে, এই মিনিট 5 হাঁটা পথ। ওরই পাশে ঘটছে এসব কাণ্ড কারখানা। মন্দিরের আশেপাশে যারা থাকেন তারা কেউ রাতে ছায়া দেখে, কেউ বা শোনে কান্নার শব্দ। কিন্তু মজার বিষয় হলো, ওই মন্দিরে কিছুদিন আগে রাতে মানুষরা বলে গল্প করত। এখন সেখানে রাতে লোক যেতে ভয় পায় মিস্টার মিত্তির। মানে এসব নিয়ে তো আমার একটা গল্পের বই লেখা হয়ে যাবে মশাই। লালমোহন বাবু বললেন। বেশ, তাহলে আজ রাতেই সেখানে যেতে হচ্ছে অনিশবাবু। ফেলুদা বলল। অনিশবাবু চমকে উঠে বললেন, না না, ওই ওই ভুলটা করবেন না, বরঞ্চ কাল সকালে ওখানে নিয়ে যাব। পরদিন সকালে আমরা গ্রামের মেঠো রাস্তা ধরে এগিয়ে চললাম মন্দিরের দিকে। ভারী সুন্দর পরিবেশ। লালমোহনবাবু দেখলাম বারবার এদিক ওদিক দেখছেন আর নিজের ডায়েরিতে কী সব লিখছেন। ভদ্রলোক সত্যিই গল্পের সন্ধান করতে শুরু করেছেন। মন্দিরটার সামনে যখন আমরা এলাম, ফেলুদা অবাক হয়ে বলল, এখানে তো জনবসতি আছে মনে হচ্ছে, তাহলে ভূতের উপদ্রব হয় কিভাবে? সেটাই তো অবাক কাণ্ড মিস্টার মিত্তির। গ্রামের মানুষেরা তাই তো ভীত আর হতবাক, বললেন অনিশবাবু। মন্দিরটার আশেপাশে 10 দূর থেকেই গ্রামের মানুষের বাস। সামনের দিকটা ফাঁকা। অনিশবাবু কাছ থেকে শুনলাম পেছনের দিকে একটা পুকুরও আছে, অর্থাৎ ভূতের কোনো ব্যাপারই নেই। ভাইয়া, এই আমাদের কি মিথ্যে কথা বলা হলো নাকি? কানে কানে বললেন লালমোহনবাবু। অনিশবাবু, এখানে তো ভূতের কিছু চিহ্নই দেখছি না। সেটাই তো অবাক ব্যাপার মিস্টার মিত্তির। আমরা কিছুই বুঝতে না পারার জন্যই তো আপনার কাছে যাওয়া। বেশ, তবে দেখি কি করতে পারি। ফেলুদা বলল। এরপর আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে মা কালীর মূর্তি দর্শন করার জন্য এগোলাম। আচ্ছা, এত সোনা মূর্তির গায়ে তা আপনারা পাহারার ব্যবস্থা করেননি? ফেলুদা মা কালীর মূর্তিকে দেখে অনিশবাবুকে প্রশ্ন করল। আসলে এটা একটা ছোট্ট গণ্ড গ্রাম মিস্টার মিত্তির, আর তাছাড়া এখানে সবাই সবাইকে চেনে, তাই। আর বহুদিন আগে একবার সব গয়না খোলানো হয়েছিল, কিন্তু তারপর এই গ্রামে খুব বিপর্যয় আসে, আর সেই থেকেই কেউ গয়না খোলার সাহসও দেখায়নি। আর পাহারা দেওয়ার কথা তো অনেক দূরের ব্যাপার। বুঝলাম। তাহলে একবার রাতে আসতে হচ্ছে অনিশবাবু। আমি আর লালমোহন বাবু তো অবাক। দেখলাম অনিশবাবুর মুখটাও হাঁ হয়ে গেছে। কোনোভাবেই সম্ভব নয়, অনিশবাবু মাথা নেড়ে বললেন। তাহলে এই কেস হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব নয় অনিশবাবু। এ কিরকম জেদ প্রদোষবাবু? মাথা ঘষতে ঘষতে বললেন অনিশবাবু। তারপর একটু থেমে বললেন, কি বলবো, বেশ, তবে আমিও থাকবো আপনার সাথে। আমরাও আছি কিন্তু, বললেন লালমোহন বাবু। ভূতের ভয় সামলাতে পারবেন তো লালমোহন বাবু? ফেলুদা প্রশ্ন করল লালমোহন বাবুকে। আপনি আর আপনার ওই ইয়েটা থাকলে কুছ পারবা নেই।
ইয়েটা মানে ফেলুদার কোল্ড রিভলভারের কথা বলছেন লালমোহনবাবু। কোথায় থাকার কথা হচ্ছে শুনি? পেছন ফিরতে দেখলাম এক মস্ত জটাধারী তান্ত্রিক দাঁড়িয়ে আছেন। তার পরনে লাল ধুতি, গায়ে কোনো চাপা নেই, গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে লাল তিলক। আসলে মন্দিরে আর কিছুক্ষণ থাকার কথা বলছেন এনারা। অনিশবাবু এগিয়ে গিয়ে বললেন, কে নারা? আসলে আমার বন্ধু হয়। তাই এই টেকোটাও কি তোমার বন্ধু হয় নাকি? এই বলে তিনি হাসতে হাসতে এগিয়ে গেলেন পুকুরের দিকে। কিছু মনে করবেন না লালমোহনবাবু, আসলে উনি ওরকমই। ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। অনিশবাবু লালমোহনবাবুকে বললেন, না না, এই ঠিক আছে ঠিক আছে। বিনয়ের হাসি এসে বললেন লালমোহনবাবু। আমি বেশ বুঝতে পারছি লালমোহনবাবু যে পরিমাণে রেগে গেছেন সেটা আমি আর ফেলুদাই বুঝতে পারবো। আচ্ছা, ওনার পরিচয়টা দিলেন না তনিশবাবু? ও, আসলে ওনার নাম হলো আদিনাথ ব্রহ্মচারী, তবে গ্রামের মানুষরা ওনাকে ঠাকুর বলেই ডাকেন। মাঝে মাঝে এই গ্রামের শ্মশানে ওনাকে দেখা যায়। আর লোকেরা বলে উনি তান্ত্র সাধনার সঙ্গে যুক্ত আছেন। তবে উনি কি করেন, কোথায় থাকেন, বা গত ওই 2-3 মাস আগেই বা কোথায় ছিলেন, সেটা আমরা কেউ কিছু জানি না মিস্টার মিত্তির। অনিশবাবু বেশ অবাক হয়েই বললেন, ভারী মিস্টেরিয়াস ব্যাপার তো। লালমোহনবাবু বলে উঠলেন, মাংসের ঝোল, সরু চালের ভাত আর পোস্তের বড়া খেয়ে আমরা 3 জন যখন ঘরে ঢুকলাম, তখন লালমোহনবাবু বিছানায় চিত হয়ে শুয়ে পড়লেন। ফেলুদা 4 মিনার ধরিয়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালো, আর আমি চেয়ারে গিয়ে বসলাম। একটা ঢেকুর ধরে লালমোহনবাবু বললেন, তা মশাই, এই আদিনাথ লোকটা কি এই আমার না কিরকম ঠিক লাগলো না। তাই আমার তো অনিশবাবুকেও ঠিক লাগলো না লালমোহনবাবু। এই ওনাকেও কি আপনি সন্দেহ হচ্ছে দেখছেন নাকি? লালমোহনবাবু শটান উঠে বসে বললেন, দেখুন লালমোহনবাবু, সন্দেহ ঠিক না, সন্দেহের তালিকায় তো রাখা যেতেই পারে। আচ্ছা, তুমি কি সত্যি আজ রাতে ওখানে যাবে নাকি? আমি প্রশ্ন করলাম। হ্যাঁ রে, এছাড়া কোনো উপায় দেখছি না, তবে তোদের ভয় লাগলে যেতে হবে না। এটা কি বলছেন মশাই? আপনাকে এই একা বিপদে যেতে দিয়ে কিভাবে ঘুমবো আমরা? এই মনে রাখবেন ফেলুবাবু, আমরা হলাম 3 মাস্কেটিয়ার্স। বেশ, তবে ঠিক রাত 10টা। ফেলুদা তীক্ষ্ণ দৃষ্টিতে লালমোহনবাবুকে বলল। রাতে খাওয়ার পর আমরা 4 জন রওনা দিলাম মন্দিরের দিকে। গ্রামের পরিবেশ এত সুন্দর যে তা ভাষায় ব্যক্ত করা কঠিন। ঝিঝির আওয়াজ, শীতের ঠান্ডা আমেজ আর শান্ত স্নিগ্ধ প্রকৃতির মধ্যে সত্যি নিজের জীবনকে সার্থক বলেই মনে হচ্ছে। লালমোহনবাবুকে দেখলাম গুনগুন করে গান গাইতে। ফেলুদা আর অনিশবাবু আমাদের সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। সবাই চুপচাপ। ফেলুদাও যে প্রকৃতির নেশা অনুভব করছে সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। যখন মন্দিরের সামনে এলাম, দেখলাম চারিদিক অন্ধকার, খালি মন্দিরের একটা প্রদীপ ছাড়া আর কোথাও কিচ্ছু নেই। আশেপাশের বাড়িগুলোর সদর দরজা ভূতের ভয় একেবারে বন্ধ করা। মানে মশাই, এই ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে নাকি? বেশ ভয়ের সুরে বললেন লালমোহনবাবু। লালমোহনবাবু, অন্ধকারে আলো খোঁজাটাই কিন্তু আমার কাজ। আর যদি আপনার ভয় করেই থাকে তা আপনি বাড়ি চলে যান। না থাক মশাই, তার দরকার নেই। আমরা ফেলুদার কথা মতো মন্দিরের পাশে একটা গাছের আড়ালে দাঁড়ালাম। গায়ে ওরমস মেখেই এসেছি, তাই মশার কোনো সমস্যা নেই। এই দিকটা বেশ অন্ধকার, পাশের লোকেদেরও দেখা যাচ্ছে না। সঙ্গে টর্চগুলো মন্দিরের এলাকায় ঢোকার আগেই বন্ধ করে দিয়েছি। আমার পাশে লালমোহনবাবু, তার পাশে ফেলুদা এবং তার পাশে অনিশবাবু।
ফেলুদার দৃষ্টি মন্দিরের দিকে স্থির হয়ে আছে। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিছু দেখতে পেলাম না, খালি কটা চামচিকি আর প্যাঁচার আওয়াজ ছাড়া কোথাও কিচ্ছু নেই। হঠাৎ আমাদের চমকে দিয়ে লালমোহনবাবু কাঁপা কাঁপায় বলে উঠলেন, ফেলুবাবু। ফেলুদা লালমোহনবাবুর দিকে টর্চ আলো ফেলতেই দেখলাম একটা মোটা বড় সাপ লালমোহনবাবু পা জড়িয়ে ধরে রেখেছে। আমি চমকে উঠলাম। লালমোহনবাবু চেঁচাতে যাচ্ছিলেন, দেখলাম ফেলুদা ওর মুখটা চেপে ধরল। একদম চেঁচাবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকুন। এই বলে ফেলুদা আস্তে আস্তে নিজের হাঁটুর উপর ভর দিয়ে বসল। তারপর টর্চের আলো সিধে ফেলল সাপের চোখের দিকে। এবার দেখলাম সত্যি বড় সাপ। এত বড় সাপ দেখে লালমোহনবাবু চোখ বুজে ইষ্ট নাম জপ করছেন। ফেলুদা এবার নিজের বাঁ হাত সাপের সামনে রেখে ডান হাতটা সাপের পেছন দিয়ে নিয়ে গিয়ে তার মাথাটা চেপে ধরল। সত্যি গর্বে আমার বুকটা চওড়া হয়ে গেল। সাপটা পা থেকে ছাড়িয়ে নেওয়ার পরই লালমোহনবাবু ঢলে পড়লেন অনিশবাবুর গায়ে, মানে ভদ্রলোক অজ্ঞান হয়ে গেছেন। এরপর ফেলুদা আর আমি মিলে কোনো মতে লালমোহনবাবুকে টেনে নিয়ে গেলাম অনিশবাবুর বাড়িতে। আর অনিশবাবু টর্চ ফেলে আমাদের রাস্তার আলো দেখালেন। তোপসে ওঠ, ঠাকুরের গয়না চুরি হয়ে গেছে, এক্ষুনি বেরোতে হবে। আমি ধড়মড়িয়ে উঠে বসলাম। লালমোহনবাবু রেডি হয়ে গেছে, তুই রেডি হ। এই বলে ফেলুদা নিচে নেমে গেল। আচ্ছা লালমোহনবাবু, কাল ওরকম ঘটনা ঘটার পর আপনাকে তো আজকে বেশ স্টেডি লাগছে, কিভাবে? রাস্তায় যেতে যেতে লালমোহনবাবুর কানে কানে জিজ্ঞাসা করলাম আমি। ভাইয়া, এই কালকের ঘটনার পর এই কেমন যেমন জোশ পেয়ে গেছি, বেশ লাগছে, লালমোহনবাবু বলে উঠলেন। ঘটনাস্থলে যখন পৌঁছালাম দেখলাম লোকেদের ভিড় আর মন্দিরের সামনে পুলিশ দাঁড়িয়ে। আমরা এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে আমাদের চক্ষু স্থির। কালকের পরিচয় পাওয়া সেই আদিনাথ ব্রহ্মচারী এখন মাটিতে মৃত অবস্থায় পড়ে আছেন। এই খবরটা আমাদের কাছে কিন্তু যায়নি, আর ফেলুদাও এই বিষয়ে কিছু জানতো বলে আমার মনে হয় না। পুলিশের কাছ থেকে খবর পাওয়া গেল সাপের কামড়ে মৃত্যু হয়েছে। জটায়ুর তো মুখ একেবারে হাঁ হয়ে গেছে। তিনি যে আদিনাথের জায়গায় নিজের কথাই ভাবছেন তা বলার অপেক্ষা রাখে না। কাল ফেলুদা না থাকলে ওর অবস্থাও যে ওরকম হতো সেটা না বললেও চলে। বুঝলি তোপসে, একবার মন্দির আর পুকুর পাড়ের চারধারটা ঘুরে দেখা দরকার। ফেলুদা বলে উঠল। এই মশাই, এই ভূতের ব্যাপারে কিছু ভাবলেন? লালমোহনবাবু উৎসুকভাবে ফেলুদাকে প্রশ্ন করল। লালমোহনবাবু, এখানে কেমন যেন দুয়ে দুয়ে চাল লাগছে। এই মানে মশাই? এখানে কেউ এক মুঠো কাদা দিয়ে পুকুর ভরা জল ঘোলা করতে চাইছে, কিন্তু সে ভুলে গেছে ওইটুকু কাদায় পুকুরের কিছু এসে যায় না। এখন প্রশ্ন হলো, এটা খুন না সাপের কামড়ে মৃত্যু? সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল ফেলুদা। এটার মানে মশাই, এই আপনি রহস্যের গন্ধ পাচ্ছেন নাকি? লালমোহনবাবু ভ্রু কপালে তুলে বললেন, এখনো কিছু বলা যাচ্ছে না লালমোহনবাবু, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ছাড়ুন সব, একবার গ্রামটা ঘুরে দেখা যাক। গ্রামের বেশ কিছু প্রাচীন মন্দির, কিছু ফাঁকা ধান জমি দেখার পর আমরা গিয়ে পৌঁছালাম একটা মিষ্টির দোকানে। এই গ্রামের এটাই একমাত্র মিষ্টির দোকান। তবে মজার ব্যাপার হলো, মিষ্টির দোকানের সামনে রাস্তার ওধারে বিস্তীর্ণ চাষের জমি, যা দেখতে সত্যিই মনোরম। এই মশাই, এই এমন পরিবেশে মিষ্টি খাবো না প্রকৃতির শোভা দেখব, ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। এই টোটাল কনফিউজিং। লালমোহনবাবু মাথা চুলকোতে চুলকোতে বললেন। বেশ, আপনারা এখন মিষ্টি খান, আমি একবার থানা থেকে ঘুরে আসি। এই বলে ফেলুদা লালমোহনবাবুর দিকে চেয়ে বলল, আমার মিষ্টিটা নিয়ে যেতে ভুলবেন না কিন্তু লালমোহনবাবু। এই বলে সে অনিশবাবুর কাছ থেকে থানার ঠিকানা নিয়ে চলে গেল।
আমি আর লালমোহনবাবু একে অপরের দিকে তাকিয়ে দেখলাম আমাদের দুজনের মনের অবস্থা যে একই সেটা আর বলে দিতে লাগে না। মানে ভাই, এই স্বর্গসুখ ভাইয়া, স্বর্গসুখ, অমৃত। এমন মিষ্টি এই কলকাতায় পাওয়া গেলে আমার এই ব্লাড সুগারকেও ধরে রাখতে পারতো না ভাই। এই বলে লালমোহনবাবু মন্ডা নামক এক বিশেষ প্রকার ছানার মিষ্টিতে কামড় বসালেন। সত্যি মন্ডা খেতে যে খুবই ভালো সেটা মানতেই হবে। মিষ্টি খেতে খেতে লক্ষ্য করছিলাম অনীশবাবু কেমন যেন অন্য মনস্কভাবে বসে আছেন। তাই তাকে লক্ষ্য করে বললাম, কি অনীশবাবু, মিষ্টি খাবেন না? ভদ্রলোক বেশ হকচকিয়ে বলেন, হ্যাঁ, না না, আসলে এই মিষ্টি আমার ঠিক ভালো লাগে না। এই বলে চেয়ার ছেড়ে উঠে বললেন, আচ্ছা চলুন তবে যাওয়া যাক। আরে দাঁড়ান মশাই, দুটো গরম চপ খাওয়া তো এখনো বাকি রয়ে গেল। লালমোহনবাবু চেয়ার ছেড়ে হাতে মিষ্টি ধরে বলতে লাগলেন, এই বেশ, তবে আপনারা খেয়ে আসুন, আমার একটা জরুরি কাজ এসে গেছে। এই বলে ভদ্রলোক হনহনিয়ে সামনের রাস্তা ধরে চলে গেলেন। আমি আর লালমোহনবাবু একেবারে অবাক। বাড়ি যখন ফিরলাম তখন দেখলাম ফেলুদার ডায়েরিতে কী সব যেন লিখছে। আমরা ঘরে ঢুকতেই ফেলুদা প্রশ্ন করল, কিরে, কেমন ঘুরলি? আর ঘোরা মশাই। লালমোহনবাবু আক্ষেপে সুরে বললেন, কেন, কি হলো? আরে মশাই, অনীশবাবু তো আপনার এই যাওয়ার পরেই জরুরি কী কাজ আছে বলে এই বাড়ি ফিরে আসেন, কিন্তু আমরা তো বাড়ি এসে শুনি উনি ফেরেননি। হয়তো ডাক্তার মানুষ, হয়তো কিছু কাজ রয়ে গেছে। তাই লালমোহন বাবু, আমার মিষ্টিটা কই? সারাদিন তো কিছু খাওয়া হলো না, দিন দেখি। মাই অনার স্যার। এই বলে ভদ্রলোক ফেলুদাকে মিষ্টি বার করে দিলেন। অসাধারণ, অসাধারণ। ফেলুদা এক কামড় দিয়েই বলল, তোমার অসাধারণ লাগছে, আর এদিকে অনীশবাবুর পছন্দই হয়নি। আমি ফেলুদাকে বললাম, আচ্ছা সে তো হতেই পারে, তাছাড়া উনি হলেন ডাক্তারবাবু, তাই হয়তো উনি শরীর সচেতন। হ্যাঁ মশাই, মানে আমার মনে হয় আপনি ঠিক কথাই বলেছেন। লালমোহনবাবু ফেলুদাকে সমর্থন করে বললেন। এরপর আর কোনো কথা হয়নি। ঠিক রাত 9টায় ডিনার শেষ করে আমরা তিনজন উঠোনে খাটিয়ায় গিয়ে বসলাম, আর অনীশবাবু বেতের মোড়ায় বসলেন। মানে ভায়া তপিস, ওটা কি লক্ষ্য করেছ? লালমোহনবাবু আকাশের দিকে আঙুল দেখিয়ে বললেন, সত্যি এত সুন্দর পরিষ্কার রাতের আকাশ কলকাতা শহরে দেখাই যায় না। প্রকৃতির এত সুন্দর রূপের বর্ণনা দেওয়া ভাষা আমার নেই। বাঁশ গাছের ফাঁক দিয়ে পূর্ণিমা চাঁদের আলো আর তারার দল আমাদের মনকে মুগ্ধ করে দিল। তবে ফেলুদার একটা কথায় আমার আর লালমোহনবাবুর চোখ আকাশ থেকে ওর দিকে নেমে এলো। শুধু তাই নয়, মনে হলো যেন পায়ের তলার মাটিটা একেবারে কেঁপে উঠল। আশা করি অনীশবাবুর অবস্থা ওরকমই হয়েছিল। কালীমূর্তির গয়নাগুলো আমার কাছেই আছে, বুঝলি? কি বলছেন মশাই? অনীশবাবু চেয়ার ছেড়ে উঠে বললেন, মশাই এটা আপনার থেকে আশা করিনি। লালমোহনবাবুও বলে উঠলেন। আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। তবে আমি এটা জানি ফেলুদা কোনো অন্যায় কাজ করতে পারে না। তাই আমি বললাম, কিন্তু কেন ফেলুদা? আসলে আমি ভেবেছিলাম গয়নাগুলো ওভাবে রাখা ঠিক হচ্ছে না। তবে সেদিন রাতে লালমোহনবাবুকে বাড়ি আমি পৌঁছে দিয়ে মাঝরাতে আবার সেখানে যাই, আর বাকি সব ঘটনা সব জানিস। এই বলে অনীশবাবুর দিকে ফিরে বলল, কিন্তু অনীশবাবু, কোনো ভূতের পাল্লায় কিন্তু ফেলুমিত্তির পড়েনি। পড়েননি? সে কি করে সম্ভব? তা মশাই, এই গয়নাগুলো কোথায় রেখেছেন? লালমোহনবাবু উৎসুক নজরে বলে উঠল। লালমোহনবাবু একটা ভালো প্রশ্ন করেছেন। এই গ্রামেই রেখেছি। এই গ্রামের ঈশান কোণে একটা শ্মশান আছে। সেই শ্মশানের ঈশান কোণে মাটির তলায় পুঁতে রাখা আছে। এটা কিন্তু আপনি একদম ভালো কাজ করেননি মিস্টার মিত্তির। গ্রামের মানুষরা জানতে পারলে আপনার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে।
অনিশবাবু বেশ বিরক্তি সুরে বলে উঠলেন, জানি জানি অনিশবাবু, তবে এটা ছাড়া গয়না বাঁচাবার কোনো উপায় আমার জানা ছিল না। কথা শেষ হতে আমরা তিনজন ওপরে উঠে এলাম। মশাই, এই কাজটা কিন্তু আপনি মোটেই ভালো করেননি, লালমোহনবাবু বেশ আস্তে আস্তেই বলল ফেলুদাকে। জানি লালমোহন বাবু, কিন্তু কোনো উপায় ছিল না। তাহলে এরপর কি ভাবছেন মশাই? প্রশ্ন করলেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি। এরপর একটা লম্বা ঘুম, তারপর দেখা যাবে। এই বলে ফেলুদা বিছানায় শুয়ে পাশ ফেলল। অগত্যা আমরাও শুয়ে পড়লাম। তোপসে, এই তোপসে, ওঠ। লালমোহন বাবু উঠুন। ফেলুদা আমাকে ঠেলে রাখল। ঘুম থেকে উঠে দেখলাম তখন রাত্রি, সকালের আলো ফোটেনি। ঘড়ির রেডিয়ামের ডায়াল জ্বালিয়ে দেখি রাত 2টো বাজে। এত রাতে ফেলুদা ডাকলো কেন? তার মানে কিছু রোমাঞ্চ হতে চলেছে। লালমোহনবাবুকে দেখলাম আমার দিকে গো বেচারার মতন তাকিয়ে আছেন। এই কোথায় যাবেন মশাই? প্রশ্ন করলেন লালমোহনবাবু। আপাতত শ্মশান। শ্মশান কেন মশাই? ভয় সুরে বললেন লালমোহনবাবু। এখন এত কিছু বলার সময় নেই লালমোহন বাবু, চটপট রেডি হয়ে নিন। ফেলুদাকে দেখলাম রিভলভার আর টর্চ নিতে। লালমোহনবাবু সঙ্গে টর্চ নিলেন। এই ফেলুবাবু, এই অনিশবাবুকে দেখিনি? দোতলা থেকে নিচে নেমে প্রশ্ন করলেন লালমোহনবাবু। না থাক লালমোহন বাবু, এত রাতে অনিশবাবুকে ডেকে বিরক্ত করে কোনো লাভ নেই, বরঞ্চ আমরাই যাই। আর তাছাড়া রাস্তা তো আমাদের চেনাই আছে। এই বলে ফেলুদা অতি সন্তর্পণে দরজা খুলে এগিয়ে গেল। যখন আমরা শ্মশানে পৌঁছালাম তখন ঝিঝি পোকার শব্দ ছাড়া কোথাও একটিও শব্দ নেই। লালমোহনবাবুর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ফেলুদা শ্মশানে ঢোকার আগেই টর্চের আলো নিভিয়ে দিতে বলে। আমরা তিনজন শ্মশানের শুকনো পাতার ওপর খুব আস্তে আস্তে এগিয়ে চললাম। লালমোহনবাবু আমার হাতটা খুব শক্ত করে ধরে আছেন, আর ফেলুদা যেন সেই তখন থেকে কি একটা খুঁজে বেড়াবার চেষ্টা করছে। হঠাৎ ফেলুদা আমাদের গতিরোধ করে একটা গাছের আড়ালে নিয়ে গিয়ে বলল, আমি কিছু না বলা অবধি তোরা এখান থেকে কোথাও যাবি না। আমি ডাকলে তখন এই থান্ডিনটা ডান দিকে ছুঁড়ে দিবি। এই বলে ফেলুদা অন্ধকারে মিশে গেল। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। লালমোহনবাবু ক্রমাগত মশা মেরে চলেছেন, আর আমি কান খাড়া করে ইট হাতে দাঁড়িয়ে আছি। চোখের সামনে ঘন অন্ধকার ছাড়া কিচ্ছুই দেখা যাচ্ছে না। মাথার উপর গাছের পাতার ফাঁক দিয়ে মাঝে মাঝে তারা ঝিকিমিকি দেখা যাচ্ছে। হঠাৎ মধ্যরাতের শ্মশানের সমস্ত নীরবতাকে ভঙ্গ করে ফেলুদা চেঁচিয়ে উঠল, তোপসে! আর আমি সঙ্গে সঙ্গেই ডান দিকে সজোরে ইটটা ফেলে দিলাম। অমনি জলের ছলাৎ করে আওয়াজ হলো। বুঝলাম পাশেই পুকুর আছে। আর তারপরেই দেখলাম পুকুরের ওধার থেকে খামদশেক টর্চের আলো আমাদের দিকে এগিয়ে আসছে। আমি চেঁচিয়ে বললাম, লালমোহনবাবু, টর্চ জ্বালুন। তারপর যেটা দেখলাম তার জন্য আমি আর লালমোহনবাবু মোটেই প্রস্তুত ছিলাম না। দেখি ফেলুদা তার রিভলভার তাক করে দাঁড়িয়ে আছে কালো চাদরে মোড়া এক ব্যক্তির দিকে। কেই নেই। তারপরে কালো চাদর পরা লোকটা ফেলুদার দিকে ধুলো ছড়িয়ে পালিয়ে যেতে যাবে, অমনি ফেলুদা তার পা লক্ষ্য করে বন্দুক চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে প্রচন্ড আর্তনাদে মাটিতে লুটিয়ে পড়ল সেই পরিচয়হীন লোকটা। পুলিশ এসে তাকে ভ্যানে তুলে নিয়ে যাবার সময় দেখলাম আকাশের সামান্য আলো ফুটেছে। লালমোহনবাবু ফেলুদাকে বললেন, এই মশাই, এই শব্দ হলো, এই মুখটা দেখাবেন না? অবশ্যই লালমোহন বাবু, অবশ্যই দেখাবো। এই বলে ফেলুদা তার মুখের চাপাটা খুলে দিল। এই রক্ষক, এই না ভক্ষক মশাই। তার মুখ দেখি লালমোহনবাবু বলে উঠলেন। আমাদের সামনে পুলিশ ভ্যানে যিনি বসে আছেন তিনি হলেন সেই অনিশবাবু যাকে ডাক্তার বলতে গিয়ে এখন ঘৃণা হয়। এখন বাজে সকাল 7টা। অনিশবাবুর বাড়ির উঠোনে বসে আমরা 6 জন চা পান করছি। এবার বলে রাখা ভালো 6 জন কারা কারা। আমরা 3 জন, ইন্সপেক্টর সামন্ত, বৃত্ত হরিপদ, আর যার কথা বলবো তাকে প্রথমে দেখে আমরা অতবাক হয়ে গেছিলাম।
তিনি হলেন তান্ত্রিক ব্রহ্মচারী আদিনাথ। তবে তিনি কোনো তান্ত্রিক নন, বাস্তবে তিনি একজন পুলিশ অফিসার, নাম আদিনাথ ব্যানার্জি। এই মশাই, এই ব্যাপারগুলো কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে, এই যদি একটু গুছিয়ে বলেন। লালমোহনবাবু ফেলুদাকে বললেন। ফেলুদা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, জট পাকালে তো মুশকিল, দাঁড়ান তাহলে জটটা ছাড়িয়ে দিই। এই বলে ফেলুদা চায়ের কাপটা টেবিলে রেখে বলতে শুরু করলো। দেখুন লালমোহনবাবু, অনিশবাবু চেয়েছিলেন কালীমূর্তির সমস্ত গয়না চুরি করে এখান থেকে পালিয়ে যাবেন, কিন্তু তার হলো না। আমি এখানে এসে এবং অনিশবাবুর সঙ্গে কথা শুনে অসামঞ্জস্য মনে হয়, তাই ওনার আড়ালেই তদন্ত করতে থাকি। মূলত উনি আমাকে হায়ার করেছিলেন ভূতের সমস্যা মেটাতে, কিন্তু সেদিন মানে লালমোহনবাবুর পায়ে সাপ জড়িয়ে যাওয়ার দিন বহুক্ষণ অপেক্ষা করেও যখন ভূতের দেখা পেলাম না, মনটা একটা খটকা হলো। তাও মানলাম ফেলু মিত্তির আসার খবর শুনে ওরা আর আসেনি। তবে একদিন ভূতের উপদ্রব হবে না, ভারী অবাক লাগলো। তাই সেই রাত্রেই ঠিক করি মূর্তির সমস্ত গয়না সরিয়ে ফেলা দরকার। তাই যেমন ভাবা তেমন কাজ। আপনাকে বাড়িতে নিয়ে আসার পর সবাই ঘুমিয়ে পড়তে আমি আবার যাই মন্দিরে। আর আশ্চর্য ব্যাপার হলো, তখন কোনো ভূত বাবাজির দেখা এই ফেলু মিত্তির কিন্তু পাইনি। আর তাই সময় নষ্ট না করে মূর্তি থেকে গয়নাগুলো খুলতে শুরু করি। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ গয়না খোলার সময় হাতটা চেপে ধরেন আদিনাথ ব্রহ্মচারী, সরি আদিনাথ বাবু। ফেলুদা কথা শেষ না করতে দিয়ে আদিনাথবাবু বললেন, প্রথমে আমার ওনাকে চোর বলে মনে হয়, আর সেটাই স্বাভাবিক। পরে ওনার পরিচয় পেতে এবং ওনার দুশ্চিন্তা শুনে আমি রাজি হই। তাহলে আপনি মরতে গেলেন কেন? লালমোহন বাবু বলে উঠলেন। আসলে ওটা মিস্টার মিত্তিরের প্ল্যান। ফেলুদার দিকে আঙুল দেখিয়ে বললেন আদিনাথ বাবু। ফেলুদা একটা মুচকি হেসে বলল, আসলে লালমোহন বাবু, আমি ওনাকে বলি, আমার মনে হয়েছিল এতে ওর প্রাণ সংশয় হতে পারে। আর তাছাড়া আমি গয়না চুরি করার পর গ্রামবাসীর নজরে কিন্তু উনি দোষী সাব্যস্ত হতেন। আর ওনার পরিচয় জানার পর সেটা হওয়া খুব উচিত হবে বলে আমার মনে হয় না। না স্যার, এই তা আপনি সাধুর বেশে ছিলেন কেন? লালমোহন বাবু প্রশ্ন করলেন আদিনাথ বাবুকে। আসলে আমাদের কাছে খবর ছিল ভূতের ব্যাপারে, কিন্তু পুলিশ বহু অনুসন্ধান চালিয়েও কিছু করতে পারছিল না। তাই আমরা ঠিক করি ওই ছদ্মবেশী অনুসন্ধান চালাবো। ব্যাস, তারপর থেকে ইন্সপেক্টর আদিনাথ ব্যানার্জি হয়ে যায় আদিনাথ ব্রহ্মচারী। আচ্ছা ফেলুদা, তুমি অনিশ বাবুকে সন্দেহ করলে কিভাবে? ফেলুদার সামান্য মুচকি হেসে বলল, সেটা বলতে পারিস আমার টেলিপ্যাথির জোর। প্রথম থেকেই সন্দেহের তালিকায় অনিশবাবু ছিলেন। সেদিন মনে আছে লালমোহন বাবু, আপনি বলেছিলেন না অনিশবাবুর মিষ্টি তেতো লাগে, আর উনি আপনাদের ফেলে চলে আসেন। তাই রাতে আমি শ্মশানে গয়নার টোপটা দিই, আর উনি সহজেই সেটা গ্রহণ করেন। তারপর আরো বদ্ধমূল হয় ওনার চোখের লোভের ছাপ থেকে। আর ব্যাস, তারপর সারা রাত আমি জেগে কাটাই, আপনারা শুয়ে পড়েন। মাঝরাতে দেখি অনিশবাবু কারো কাপড় চাপা দিয়ে কোথায় বেরিয়ে যাচ্ছেন। আর এর পরের ঘটনা আপনার জানা। এই তার মানে মশাই, এই পুলিশের সাথে আপনি আগে থেকেই সব ঠিক করে দেখেছিলেন? লালমোহন বাবু উৎসুকভাবে বলে উঠলেন। একদমই ঠিক লালমোহন বাবু, আদিনাথ বাবুর সঙ্গে আমার যোগাযোগ ছিল। কিন্তু ফেলুবাবু, এই ভূতের ব্যাপারটা তো ঠিক বোঝা গেল না। লালমোহন বাবু অবাক হয়ে প্রশ্ন করলেন। এখনো বোঝেননি লালমোহন বাবু? ওসব অনিশবাবুর কারসাজি। কিন্তু ফেলুদা, তোমাকে টাকার কারণটা কি তাহলে? আমি প্রশ্ন করলাম।
গর্তপসে আসলে অনিশবাবু চেয়েছিলেন আমার নজরটা আদিনাথের ওপর ফেলে দিতে, কিন্তু উনি ভুলে গিয়েছিলেন যে কয়লার মধ্যে থেকে হিরে বার করাটাই হচ্ছে ফেলু মিত্তিরির কাজ। আসলে উনি আদিনাথের আসল পরিচয়টা জানতে পেরে গেছিলেন, তাই তাকে রাস্তা থেকে সরাবার জন্য ভূতরূপী গুন্ডার ব্যবস্থা করেছিলেন, কিন্তু কোনো লাভ হলো না। তাই ফেলু মিত্তিরের সাহায্য নিয়ে উনি এই বৈতরণী পার হতে চেয়েছিলেন। আর ওনার অবস্থা আপনাদের এখন তো জানা। কিন্তু মশাই, ওই আমাকে টেকো বলাটা কি আপনার উচিত হয়েছে? লালমোহন বাবু প্রশ্ন করলেন আদিনাথ বাবুকে। আসলে ওটা একটু চরিত্রটা জমাবার জন্যই বলা, কিছু মনে করবেন না যে। আরে না, তবে একটা কথা তো বলতেই হচ্ছে মশাই। তারপর লালমোহনবাবু শটান চেয়ার ছেড়ে দাঁড়িয়ে স্যালুট করে বলে উঠলেন, জয় এবিসিডির জয়, জয় ফেলু মিত্তিরের জয়।